On the spot. Sponsored by Partex Cables. Powered by Aramid Thai Aluminium. In association with HKG Steel. দর্শক স্বাগত জানাচ্ছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের নিয়মিত আয়োজন অন দ্য স্পটের সাথে আছেন সাবিনা সাবি। যেটি বলছিলাম যে আর মাত্র 7 দিন বাকি নির্বাচনকে ঘিরে প্রতিদিনই রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলি নিয়েই আমাদের মূলত এই অন দ্য স্পট অনুষ্ঠানটি আমরা সাজানোর চেষ্টা করি। শুরুতেই চলে যাব স্পট কানেক্টে। নির্বাচনের আর বাকি মাত্র 7 দিন, যেমনটি একটু আগেই বলছিলাম দর্শক। নির্বাচনের তফসিল ঘোষণার পর আজই প্রথম সিলেটে এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই জনসভায় ছিলেন আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ। রেজওয়ানের সাথে আমরা সরাসরি যুক্ত হব এই জনসভা সম্পর্কে জানতে। রেজওয়ান, আপনাকে স্বাগত অন দ্য স্পটে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজকে সিলেটে জনসভায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি তিনি বক্তব্য রেখেছেন। তার ভোটারদের মধ্যে আসলে কতটা সাড়া ফেলতে পেরেছে এ ব্যাপারে আপনি নিশ্চয়ই সিলেটের সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে, তাদের কাছ থেকে জেনেছেন। সাবিনা, আপনি যেমনটা বলছিলেন যে নির্বাচনে আর মাত্র 7 দিন বাকি আছে। তো 7 দিন আগে কোনো দলের প্রধান যদি নেতাকর্মীদের কাছে আছেন এবং বা কোনো নির্বাচনী জনসভায় যোগ দেন, সেখানকার যে ওই দলটির নেতাকর্মীদের মধ্যে তো অবশ্যই এক ধরনের উৎসাহ আসবেই এবং এক ধরনের মনোবল তাদের বাড়বেই। তাই হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসছেন এবং এই কারণে কিন্তু আজকে এই সিলেট শহর নয় বা তিনি সিলেট 1-এ এসছেন, অর্থাৎ সিলেট শহরে এসছেন, কিন্তু পুরো সিলেট মহানগরী এবং সিলেটের আশেপাশে বিভাগের যে 19টি আসন আছে সেখান থেকে কিন্তু নেতাকর্মীরা তাকে দেখার জন্য এসছেন, তার কথা শোনার জন্য এসছেন, তার দিক নির্দেশনার জন্য এসছিলেন। এবং সাধারণ ভোটার যারা আছে তাদের তো এক ধরনের আগ্রহী আছে আসলে যে সিলেট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি পরিকল্পনা আছে, যেহেতু ভোট সামনে, 7 দিন পরে ভোট। কাজেই সিলেটের উন্নয়ন নিয়ে তিনি কি বলবেন, এই একটা আগ্রহ তো ছিলই। কাজেই যখন আলিয়া মাদ্রাসা মাঠে তিনি জনসভা যোগ দিলেন, আওয়ামী লীগ নেতাকর্মীর পাশে কিন্তু প্রচুর মানুষ এসেছিলেন, যারা বাইরে দাঁড়িয়ে মাইকে, আমি অনেকে শুনেছি, পরে যখন আমি বের হয়েছি অনেকে দেখছিলাম যে মাইকে অনেক দূরে ধরো সমাবেশ স্থলে যোগ দেননি, কিন্তু ও রাস্তায় দাঁড়িয়ে বা বাড়িতে বসে মাইকে সেই বক্তব্য শুনেছেন। টেলিভিশনগুলো তো তার বক্তব্য সরাসরি সম্প্রচার করেছে, সবাই শোনার চেষ্টা করেছেন কি করেছে। তো এটি একটি বিষয়। আরেকটি বিষয়টি বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নয়, প্রতিটা দলেরই এক ধরনের রেওয়াজ ছিল যে তারা সবসময় সিলেট থেকেই কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করতেন এর আগে। এইবারে কিন্তু প্রধানমন্ত্রী এবার একটু ব্যতিক্রম করলেন, যে তফসিল ঘোষণার পর তিনি কিন্তু সরাসরি বা তার নির্বাচনী প্রচারণা যেটি আনুষ্ঠানিক সেটি তিনি সিলেট থেকে করেননি। তিনি প্রথমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে শুরু করেছেন, তারপরে তিনি এখানে এসছেন। এই সিলেটের একটা মিথ আছে, স্বাধীনতার পর থেকে একটা মিথ চালু আছে যে সিলেট 1 আসনটি যে দল জিতবে সেই দলই সরকার গঠন করবে। কাজেই এই সিলেটে কিন্তু প্রতিটা দলের সরকার প্রধান বলেন বা প্রধান যারা নির্বাচন পরিচালনার একদম প্রধানের দায়িত্ব পালন করেন, তারা কিন্তু এই আসনে আসবেন, নিয়ে এসে যে একটা জনসভা করবেন। যে আলিয়া মাদ্রাসায় মাঠের কথা বলছিলাম, সেই মাঠটিতেই কিন্তু তারা সবসময় জনসভা করেন এবং এই কারণেই কিন্তু বলা হয় যে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ বলে। এই মাঠেই জনসভা করেন প্রধানমন্ত্রী। আজকে যেটি বলেছেন সিলেটের, একটু বলি যে সিলেট আসন নিয়ে তিনি অনেক পরিকল্পনার কথা বলেছেন এবং সিলেট বিভাগের উন্নয়ন নিয়ে তিনি বিশাল পরিকল্পনার কথা বলেছেন যে এই উন্নয়ন পরিকল্পনাগুলো চলছে
যদি বিএনপি ক্ষমতায় আসে, তারা যদি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারেন, তাহলে কিন্তু এই উন্নয়ন পরিকল্পনাগুলো একেবারে থেমে যাবে। সেই সঙ্গে তিনি সারা দেশকে কানেক্ট করেছেন যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে আসে, যে বিশাল উন্নয়ন কর্মকাণ্ড তারা হাতে নিয়েছেন, তার দাবি সেই উন্নয়ন কর্মকাণ্ড চলমান থাকবে এবং নতুন নতুন উন্নয়ন কর্মকাণ্ড তারা নিতে পারেন। 2021 সালে তাদের যে পরিকল্পনা, 2041 সাল নিয়ে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো তারা বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু যদি বিএনপি আসে, তার ভাষায় তিনি বলেছেন যে তিনি বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, এই অর্জনগুলো ধ্বংস হয়ে যাবে, এই কথাটি তিনি ভোটারদের বোঝানোর চেষ্টা করেছেন। এই বলে আসলে তিনি বলেছেন, তিনি যে ভোট চাইছেন, সব জায়গায় ভোট চাইছেন, সিলেটেও যে ভোট চাইলেন, তিনি কিন্তু এই মাধ্যমে বলেছেন যে উন্নয়নের যদি ধারাবাহিকতা রাখতে হয়, তাহলে নৌকা মার্কায় ভোট দিতে হবে একটি। তাছাড়া জনসভায় কথা তো আপনারা শুনেছেন। আমি ওদিকে না গিয়ে একটু সিলেটের নির্বাচনী আমেজটা একটু আপনাকে জানাতে চাই যে কেমন চলছে। অন্যান্য এলাকার মতোই আমি কিন্তু সিলেট এক আসনে আছি, এক শহরে। এক আসনে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত যিনি প্রার্থী আব্দুল মোমেন, তার পোস্টার বলেন, তার প্রচারণা বলেন, এটা অনেক বেশি আমি দেখছি। এবং বিএনপি সমর্থিত যে প্রার্থী আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, তার কিন্তু তার পোস্টার আমি দেখেছি। অন্য অনেক জায়গায় অভিযোগ আছে যে বিএনপি প্রার্থীর বা অন্যান্য যারা প্রার্থী আছে তাদের পোস্টার দেখা যাচ্ছে না, কিন্তু আমি কিন্তু এখানে বিএনপি প্রার্থীর পোস্টার দেখেছি, তবে একটু কম। এবং সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে দুজন প্রার্থী বেশ ভদ্র। আব্দুল মোমেনের কথা বলছেন, মুক্তাদির কথা বলছেন যে তারা বেশ ভদ্র, এবং সিলেটের নির্বাচনে, এই এক আসনের নির্বাচনে প্রার্থীদের মধ্যে সংঘর্ষটি কম হয় এবং পোস্টার ছেঁড়া কিংবা সমর্থকদের মধ্যে ঝামেলা এগুলো কম হচ্ছে। তারা বলছেন ভোটাররা আসলে, যারা কথা বললাম, তারা বলছে ভোটাররা নিশ্চুপ আছেন। একদিকে আওয়ামী লীগের উন্নয়ন, অন্যদিকে বিএনপির যে দাবিগুলো আছে, গণতন্ত্র ফিরিয়ে নেয় না, এরকম নানা যে দাবিগুলো তারা করছে, সেই দাবি সবকিছু মিলে যারা ভোটাররা আছে তারা চুপচাপ। তারা কাকে ভোট দিবেন বা কোন সিদ্ধান্ত নিয়েছেন সেটি কিন্তু এখনই খুব একটা বোঝা যাচ্ছে না। এবং ইতিহাস যদি বলে, এই আসনটি কিন্তু যদি সিলেট মহানগরীর 6টি আসন আছে এবং সিলেট বিভাগের 19টি আসন আছে, এই 19টি আসনে আওয়ামী লীগ বিএনপির ভোটের সঙ্গে সঙ্গে কিন্তু অন্য দলের ভোট আছে। জাতীয় পার্টির একটি, আমি দেখতে পুরো 1991 থেকে 2014 সালের নির্বাচন আমি সবগুলো ফলাফল আমি দেখলাম, সেখানে দেখতে পেলাম যে জাতীয় পার্টি কিন্তু সবসময় এখানে বড় ফ্যাক্টর হচ্ছে। তারা আসন 2টা 3টা 4টা করে আসন পাচ্ছে না, 6টির মধ্যে যদি বলি মহানগরী 6টির মধ্যে, তারা 2টো 3টে আসন কিন্তু তারা পাচ্ছে না। জাতীয় পার্টির ভোট আছে এখানে। কাজে এটা বড় একটা ব্যাপার আছে যে আসলে কোন দল জিতবে কেউ কিন্তু বলতে পারছে না যে আমরা অটোমেটিক চয়েস, যে এইখানকার একটা বিশাল ভোট ব্যাংক আমাদেরই আছে, আমরাই জিতে যাবো। আওয়ামী লীগও বলতে পারবে না, বিএনপিও বলতে পারবে না। সাম্প্রতিক ভোটগুলো আমরা দেখেছি, কখনো আওয়ামী লীগ জিতছে, কখনো বিএনপি জিতছে। কাজে এই আসনে, সিলেট আসনটি 19টি আসন এবং মহানগর 6টি আসন, সব মিলে এই সিলেটের আসনগুলো খুবই গুরুত্বপূর্ণ দলটির কাছে। এবং লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে, যদি নির্বাচনটি যেমনটা আমরা প্রত্যাশা করছি, সব দল যদি শেষ পর্যন্ত থাকে, তাহলে নির্বাচন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা এখানকার মানুষজন বলছেন। যারা এখানকার সুশীল সমাজের লোকজন আছেন, যারা বিশ্লেষণ করছেন, নজর রাখছেন, তারা কিন্তু বলছেন আমাদেরকে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা আছে। এই কারণেই সবগুলো দলের আলাদা একটা নজর এখানে আছে। আর আবারও বলছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মিথ আছে যে সিলেট এক আসনে যে জিতবে সেই কিন্তু সরকার গঠন করবে, এমন একটি মিথ আছে। সিলেট যেহেতু একটি পুণ্যভূমি বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে হযরত শাহজালাল, হযরত শাহপরান তিনি মাজার জিয়ারত করেছেন। কাজে এই পুণ্যভূমি এবারও এখানকার ভোটারদের প্রত্যাশা যে সেই মিটটি বজায় থাকবে, যে এবারও যে এক আসনে জিতবে সেই সরকার গঠন করবে এবং তারা সবসময় সরকারের থেকে উন্নয়নের লাভটা দিতে চান। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ রেজওয়ান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি সিলেট থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। দর্শক, আমরা যেই কথাটি জানছিলাম, আসলে রেজওয়ান ফয়েজ বলছিলেন তিনি সিলেটে আওয়ামী লীগ সভাপতির যে জনসভা সেই সম্পর্কে বলছিলেন এবং সিলেটের যে নির্বাচনী হালচাল সেই সম্পর্কেও তিনি আমাদের জানালেন। দর্শক, এবারে চলে যাব স্পট রিপোর্টে। এক সপ্তাহ পরেই যেহেতু নির্বাচন, তাই ছুটির দিনেও কিন্তু নির্বাচনী প্রচারে যোগ হয় বাড়তি মাত্রা। শেষ মুহূর্তে শোডাউন আর প্রচারে রাজধানীর অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আমাদের রিপোর্টার আহমেদ রাব্বি তানিম ছিলেন সেই প্রচারণায়। রমনা, মতিঝিল ও পল্টন নিয়ে গঠিত ঢাকা ৮ আসনে মহাজোটের মনোনয়নে নৌকা প্রতীকে লড়ছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন। আর 7 দিন পরে নির্বাচন, তাই এখন গতানুগতিক প্রচার ছাড়াও ঐক্যবদ্ধ হয়ে এভাবেই শোডাউনে প্রার্থীরা। শেখ হাসিনার কোনো মার্কা আছে, মেনন ভাইয়ের মার্কা আছে।
এই আসনে ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপি নেতা মির্জা আব্বাস ও ঢাকা ৯ আসনে আফরোজা আব্বাস। তবে সংবাদ সম্মেলন করে তাদের অভিযোগ, নেতাকর্মীদের নিয়ে প্রচারে লেভেল প্লেয়িং ফিল্ড তারা পাচ্ছেন না। থানার ওসিদের আমি অনুরোধ জানাবো, দয়া করে আমার এবং আমার পরিবারের, আমার সহধর্মিনীর জীবনের নিরাপত্তা দিন। যেমনি আপনাদের এমপি সাহেবরা নির্বাচন করছে, আমাদের কর্মীদের নিরাপত্তা দিন। অন্তত নির্বাচন পর্যন্ত ওদেরকে আপনারা গ্রেপ্তার করবেন না, হয়রানি চালাবেন না, বাড়িতে যাবেন না। আমি প্রতিদিনই মানে গণসংযোগ করার আগে থানা ইনফর্ম করি, নির্বাচন কমিশন ইনফর্ম করি। আজকে আমি যখন যাই, প্রশাসন আমাকে সহায়তা করেছে। 3বার ওরা হামলার চেষ্টা করেছিল 3টা জায়গায়। অন্যদিকে ঢাকা 12 আসনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান খান কামালও নির্বাচনী প্রচারে ছুটেছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। কখনো উঠান বৈঠক, আবার কখনো নির্বাচনী সভা সমাবেশে ভোট চাইছেন তিনি। এই সন্ত্রাসমুক্ত, জঙ্গিমুক্ত, দুর্নীতিমুক্ত দেশ যদি দেখতে চান, তাহলে শেখ হাসিনার বিকল্প আর কেউ নাই, নৌকার বিকল্প আর কেউ। এছাড়া রাজধানীর অন্য আসনগুলিতেও আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় পার করছেন। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। দর্শক, এরই সাথে একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। Sponsored by Partex Cables, powered by Aramid Thai Aluminium, in association with HKG Steel. On the spot. Sponsored by Partex Cables, powered by Aramid Thai Aluminium, in association with HKG Steel. আছি অন দ্য স্পটে, চলে যাবো স্পট ফ্যাক্টরে। দর্শক, স্পট ফ্যাক্টরে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা যুক্ত হব ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল হাসান পিন্টুর সাথে। জায়েদুল হাসান পিন্টু, আপনাকে স্বাগত অন দ্য স্পটে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, প্রথমে যে বিষয়টি আসলে বলতে চাচ্ছিলাম যে আমরা বারবারই বলছি নির্বাচনের আর মাত্র 7 দিন বাকি। এখনও কিন্তু এসে দেখা যাচ্ছে যে অভিযোগটি বারবারই আসছে যে লেভেল প্লেয়িং ফিল্ডটি নিয়ে কথা হচ্ছে, যে সেটি এখনও তৈরি হয়নি। কিন্তু সরেজমিনে যেটি দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বিএনপি মাঠেই নামছে না, কোথাও কোথাও তাদের নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে তারা কিন্তু সক্রিয় নয়। এর কি কারণ বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এটা আমরাও পর্যবেক্ষণ করছি, কিন্তু এটা আপনি দেখবেন 10 ডিসেম্বর থেকে যখন প্রচারণা শুরু হয়, তারপর থেকে ধীরে ধীরে কিন্তু এখন বিএনপির প্রচারণা বাড়ছে। শুরুতে যতটা কম ছিল, দিনকে দিন বাড়ছে। আমার যেটা মনে হয়, বিএনপির ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে এরা যদি সবাই মাঠে নামে তো অনেক বা গণহারে বা গণগ্রেপ্তার হতে পারে, এই ধরনের একটা আশঙ্কা থেকে তারা এখন অপেক্ষা করছে সেনাবাহিনী মোতায়েনের উপর। 24শে ডিসেম্বর থেকে যখন সেনাবাহিনী মাঠে নামবে, আমার ধারণা বিএনপি জোরে সোরে প্রচারণায় নামবে। কারণে তারা অপেক্ষা করছে। আরো এই আজকে 22শে ডিসেম্বর, 24 তারিখের পরে দেখবেন সিচুয়েশন চেঞ্জ হবে। তাছাড়া এই আপনি যেটা বলেছেন, এই যে সারা দেশে শুধুমাত্র গ্রেপ্তার আতঙ্কে যে নামছে তা না, নিজেরাও অনেক সময় এই সুযোগ থাকলেও প্রচারণায় নামছে না, এটাও আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরেন ঢাকায় এই আমরা 2-4টা আসনে, যেমন মির্জা আব্বাস, আফরোজা আব্বাস বা সালাম সাহেব, এই ধরনের কয়েকটা জায়গায় যেমন দেখছি। আমি যেমন যেখানে আছি উত্তরায় বা ধানমন্ডিতে, আমরা কোনো খবরই পাচ্ছি না বিএনপি নামছে না। সেই জায়গাটা আসলে ঠিক কি কারণ, এটা একটু রহস্যই আছে। তবু ঘুরে ফিরে আমার কাছে মনে হচ্ছে তারা সেনাবাহিনীর অপেক্ষায় আছে। সেনাবাহিনী নামলে তারা মনে করবে যে এই তাদেরকে অ্যারেস্ট করা হবে না, বা এক ধরনের লেভেল প্লেইং ফিল্ড তারা ফিল করবে। আমার মনে হয় শুধু সেই কারণেই তারা এখন
জোরে সোরে নামছে। যে আমরা কিন্তু মাঝে মাঝে মানে প্রায় আজকেও আমরা বলতে শুনেছি বিএনপি নেতাকর্মীদের যে যদি সেনাবাহিনী নামে সেই ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে বলে তারা আশা করছে। হ্যাঁ, এটাই তো আমি বললাম আপনাকে যে তাদের একটা ধারণা জন্মে গেছে যে সেনাবাহিনী নামলে সিচুয়েশন একটু চেঞ্জ। তো সেই সুযোগটা তো ধরেন 24 তারিখের পরে আমার মনে হয় বিএনপি আরো একটু ভুল করেছে। দেশে তো গণহারে বা পাইকারি গ্রেপ্তার হচ্ছে না তাও না। আবার দেখবেন কোনো কোনো জায়গায় পুলিশ বিএনপিকে হেল্পও করছে। যেমন ধরেন আজকের বিষয়টা যেটা আপনার এই আফরোজা আব্বাস বললেন যে পুলিশ তাকে বা নির্বাচন কমিশন তাকে হেল্পও করেছে। এই একটা দৃশ্য আমি দেখলাম টেলিভিশনে যে মগবাজারের দিক দিয়ে আওয়ামী লীগ এর মিছিল যাচ্ছিল এবং বিএনপির মিছিলও আসতেছিল পাশাপাশি। তখন আওয়ামী লীগের মিছিলটাকে পুলিশ থামিয়ে দিয়ে বিএনপির মিছিলকে ক্রস করতে দিল। কারণ এই সিচুয়েশনও কিন্তু আছে। তো এই সুযোগগুলো বিএনপি কেন নিচ্ছে না, তাদের মাঠ পর্যায়ের সাংগঠনিক দুর্বলতা কিনা আমার একটু এই জায়গায় সন্দেহ আছে। তারপরও আমার মনে হয় দীর্ঘদিন বিএনপি ধরেন 10 বছর ক্ষমতার বাইরে, সংগঠন তো এই নেতৃত্ব এই শক্তির অভাব তা তো আছেই। তো সাধারণ বিএনপি তো দর্শক এই সাধারণ সমর্থক নির্ভর দল। আমার মনে হয় 24 তারিখের পরে সমর্থকরাও বিএনপির হয়ে মাঠে নামবে। জাহিদুল হাসান পিন্টু, একটি বিষয় তাহলে আমরা এখানে বলতে হয় যে মাঠে যদি তারা সক্রিয় না থাকতে পারে না হয় সেক্ষেত্রে আসলে শেষ পর্যন্ত ভোটারদের নিজেদের পক্ষে টানতে পারাটা কতটা সম্ভব হবে? নির্বাচনে তার বেশি দিন বাকি নেই। না, সে তা নেই। তো এই জায়গায় বিএনপি একটা ধারণা করছে যে ভোটাররা টেনে আনতে হবে না। ভোটাররা যদি কেন্দ্রে যায় বিএনপি নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝতে পারি বিএনপি মনেই করে যে অধিকাংশ ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারলে তাদেরকেই ভোট দিবে। এই ধারণাটা সত্যি না মিথ্যা সেটা তো ভোটের পরে বোঝা যাবে, কিন্তু তারা এটা মনে করেন বলেই তারা কোনোভাবে যেন নির্বিঘ্নে ভোট করেন। কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত সেটা ভোটের রেজাল্টের আগে বলা কঠিন মনে। জি, ধন্যবাদ জাহিদুল হাসান পিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবার দেখে নিব ফিল্মওয়ালার বানানো একটি নির্বাচনী ফান্ডা। আসসালামু আলাইকুম। এই স্যারকে সালাম দাও। আমি আপনাদের ভোট চাইতে এসেছি। আসুন না স্যার, বসুন। এই মামা, স্যারকে একটা মুড়ি দেন তো। স্যার আপনি মতলব কার বাড়ি? পড়াশোনা? পড়াশোনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দেন। আপনার কাজের অভিজ্ঞতা বল। আরে স্যার 20 বছর ধরে রাজনীতি করে। কাজের অভিজ্ঞতা মানে এলাকার উন্নয়নে আপনার কি কি অবদান আছে? আচ্ছা, মনে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছেন। এত বড় একটা চাকরির জন্য ইন্টারভিউ দিবেন না? চাকরি? কিসের চাকরি? আরে কিসের চাকরি? দেশ চালানোর চাকরি। মামা মাত্র 300। মাত্র 300? জি মাত্র 300। মাত্র 300? মাত্র 300। 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 মাত্র 300? মাত্র 300। মাত্র 300। মাত্র 300? মাত্র 300। জি জনাব, মাত্র 300। মাত্র 300। মাত্র 300। মাত্র 300 জন মানুষই চাইলে পারে এই দেশটারে সুন্দর করে চালাইতে। ক্ষমতা এখন আপনার হাতে। আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেন এই দেশ চালানোর চাকরিটা আপনি কারে দিবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও হাজির হব ঠিক একই সময়। Sponsored by Partex Cables. Powered by Aramid Thai Aluminium. In association with HKG Steel.